জোটের বিষয়ে বলি, আমাদের আমজনতা দলের ক্ষেত্রে আমরা কোনো জোটে যাচ্ছি না। আমরা ইতিপূর্বে ওই ধরনের কোনো বক্তব্য দেইনি। ঠিক আছে, জোটে যাওয়ার জন্য যে সময় ছিল সেই সময় পার হয়ে গেছে। এমন আমরা যদি এমন হয় যে তফসিলের মানে জমা দেওয়ার দিন পিছাচ্ছে, 2 দিন বাড়ায় দিচ্ছে, তারপরেও আমরা জোটে যাব না। আমরা 2 দিন বাড়ায় দিলে আরো 20 জন বেশি প্রার্থীকে নমিনেশন দেবো। এটা হলো আমাদের কথা। আমরা নির্বাচনটা করতে চাই। আমরা মনে করি না রাজনীতি শুধু ফেব্রুয়ারি পর্যন্ত, আমরা মনে করি রাজনীতি ফেব্রুয়ারি পরেও হবে এবং সবচেয়ে বড় রাজনীতি তখন হবে। সুতরাং সব এখানেই শেষ না। না জিতলে কি হবে? আমরা যদি না জিতি, আমরা কেউ সংসদ সদস্য, আমরা কেউ গুরুত্বপূর্ণ, কেউ আমাদেরকে তো কেউ অনেক জায়গায় দামই দেয় না। বিভিন্ন জায়গায় ফোরামে গেলে আমাদের পাশে বসতেও অনেক সময় নাক শিটকায়, ও তারেক আসছে এখানে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল বড় ভাই আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সাংগঠনিক লাইফে অনেকভাবে আমরা হ্যারাসমেন্ট হয়েছে। আমরা আমাদের পথটা আমরা ছেড়ে দিই নাই। আমরা এরকম করিনি যে আমাদেরকে অপছন্দ করছে। এমনও হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ বড় নেতার পাশে গিয়ে বসেছি, সে বসার পর থেকে সে নড়াচড়া শুরু করে দিয়েছে, তার ভালো লাগতেছে না, অস্বস্তি লাগতেছে যে আমার সাথে তার ছবি। আবার সেই নেতাই 2 বছর পরে গিয়ে আমার সঙ্গে ছবি তুলতে চায়। তো এই সমাজ, এই রাষ্ট্র, আপনারা অনেক কিছু দেখবেন। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ অনেক কিছু করতে পারে, এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। আলম ভাই, আপনি যেমনটা বললেন যে 4 বার আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 4 বারই হামলা শিকার হয়েছেন। এই হামলাগুলো আসলে আপনার উপর কারা করেছিল? কোনো রাজনৈতিক দলের কর্মীরা কিনা? আর কেন হামলা করেছিল? আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা করেছিল কিনা একটু বলবেন। অবশ্যই যে কয়বার আমি হামলা শিকার হয়েছে সব কটা রাজনৈতিক দলের লোকজন ছিল, এমনি বাইরে কোনো লোকজন ছিল না। যেহেতু মারামারি গুলো ভোট কেন্দ্রে হয়ে থাকে সববারই। এটা আমরা আবার ডাকবো সবাই। আচ্ছা, শুনেন, আমি আপনাকে আমি বলি, আপনার হলো যে সকল ছোট ছোট দল মিলে জোট হচ্ছে, আমি যদি বলি এইভাবে, জামাত যেখানেই তার জোটকে আসন ছেড়ে দিচ্ছে, জামাত সেখানেই হেরে যাবে। ঠিক একইভাবে বিএনপিও যেখানে যেখানে জোটকে আসন ছেড়ে দিচ্ছে, সেখানে বিএনপি হারবে। সুতরাং কে ক্ষমতায় যাবে এইটা ওই বড় দলের একক শক্তিমত্তার উপর নির্ভর করছে, তাদের একক সমর্থনের উপরে। অনেক বেশি আসন ছেড়ে দেওয়া মানে বিজয়ী হওয়া না, অনেক বেশি আসন ছেড়ে দেওয়া মানে অনেক জায়গায় পরাজিত হওয়া। সুতরাং এই জোট যারা করেছে, যাও কিছু আসন পেত গড়ে পড়তায়, তাদের অবস্থা আরো নাজেহাল হবে। এই যে এনসিপি যে জামায়াতের সঙ্গে জোট করলো, এটাকে আপনার কাছে অনুমতি ছিল কিনা এবং আপনি এদের এই জোটটাকে কি হিসেবে মূল্যায়ন? আমি জানতাম তারা এই জোটটা করবে। কেন করবে আমি বলছি, আমি আত্মাকে খুব ভালোভাবে চিনি, এখন থেকে না, অনেক আগে থেকে চিনি। তার মাইন্ডসেট আমি জানি সে কোন দিকে যাবে, এবং সে পুরো সিস্টেম থেকে ওইদিকে নিয়ে যেতে বাধ্য করছে। ঠিক আছে, এইটুকুই শুধু বললাম, আমি তাকে চিনি, আমি জানি। ঠিক আছে, আমরা যা দেখি সব এরকম এতটা সাদা না, সাদা কাপড় পরলেই সাদা হয় না। ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রতি যাদের সম্মান নাই তাদেরকে নিয়ে আমরা কি বলবো, এটা বুঝতে হবে। তাদের এই কমন সেন্স নাই যে রাজনীতি শুধু এই ফেব্রুয়ারি পর্যন্ত না, আরো রাজনীতি করতে হবে। এমন একটা দলের সঙ্গে গেল, তারাই বলছিল যে ইতিহাসের দায় আছে এবং কারোর সাথে নির্বাচন করবে না, কারণ তাদের কথা ঠিক নাই। তারাই জোর গলায় বলছে না 300 আসনে দেবে, বলছে না যে আপনার হলো তারা জয়ী হবে, 400-র মধ্যে 300 পাবে, এরকম বলছে না। তাহলে এগুলো হলো আমরা দেখলাম তাদের মুখের কোয়ালিটি, এই মুখ দিয়ে কি কি বের হয় সেটা আমরা জানলাম। ঠিক আছে। আচ্ছা ভাই, বিষয়টা হচ্ছে নারী সদস্যরা মানে এতটা অনিরাপদ ফিল করছে যে তারা, আমরা নারীদের সুরক্ষা দিতে পারি না। আমাদের সংগঠনেও অনেক সময় আমাদের নারী প্রতিনিধিরা অনেক কষ্ট পায় বিভিন্নভাবে। ওইটাই আমি বলছি, এখানে 100 জন পুরুষের মাঝে 1 জন নারী, সবগুলো পুরুষ পেলে ওই নারীর দিকে দৃষ্টি আকর্ষণ থাকে, নানাভাবে কথা বলার চেষ্টা করে, নানাভাবে সম্পর্ক করার চেষ্টা করে, বন্ধুত্ব করার চেষ্টা করে। ভাই, একজন মানুষ কতজনের সঙ্গে বন্ধুত্ব করবে? সাইকোলজিক্যালি নারীর জন্য আমাদের সংগঠনগুলো ভালো পরিবেশ দিতে পারতেছে না। শুধু অন্য সংগঠনের কথা বলতেছি না, এটা সকল সংগঠনের জন্যই একটা অনিরাপদ ব্যবস্থাপনা।
ঠিক আছে, নারীরা এখানে খুব ভালোভাবে কাজ করার সুযোগ কম পায়। আমরা ওই জায়গায় চেষ্টা করছি কাজ করার জন্য, আমরাও অনেক সময় ব্যর্থ হচ্ছি। আমাদের মধ্যেও অনেক সময় আমাদের সহযোদ্ধাদের অনেকে নারী সহযোদ্ধাদেরকে সহ্য করতে পারে না, বাঁকাভাবে কথা বলে বা মনে করে এখানে নারীরা কেন আসবে, এরকম অনেক ইনভারমেন্ট। এটা একটা বাস্তবতা ভাই, আমাদের এই পরিবেশ, এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করতেছি। এটা সকল ছিল কোনো একটা হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এনসিপি থেকে যে নারী ফিগার গুলো ছিল, এই যে ভাঙনের সুর, তারা সবাই বেরিয়ে গেল এবং জামাত আতঙ্কে বেরিয়ে গেল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটাই তো, আমাদের নারীরাই তো সবচেয়ে বেশি 1971 সালে সাফারার হয়েছে। তা সেই তাদের মাদের কথা আমাদের নারীরা ভুলে গেছে? তাদের মায়েরা, তাদের আগের প্রজন্মের নারীরা এই তাদের প্রতি কি আচরণ করেছে এই মানুষগুলো, এই রাজাকাররা, এটা ভুলে গেছে? ভুলে যাওয়া এত সহজ? সেই ক্ষত চলে গেছে। কয় প্রজন্ম হয়েছে? 1 থেকে 2 প্রজন্ম হয়নি এখনো, তাতেই ক্ষত চলে যাবে? 10 প্রজন্ম পার হতে দেন, তারপরে সেই ধর্ষণ, গণহত্যা 71 সেগুলো ভুলবে। আমি আমার দাদার কাছ থেকে যদি শুনি, আমি আমার নানার কাছ থেকে শুনি, বাবার কাছ থেকে শুনি যুদ্ধের গল্প, ভুলে যাওয়া তো সহজ? তো এইটাই আর কি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই। ভাই, একটা প্রশ্ন ছিল, আপনার সাবেক একজন রাজনৈতিক সহযোদ্ধা, সে আপনার তার দলের যে সভাপতি, সেই বলছে যে নির্বাচিত হওয়ার জন্য, রাশেদের কথা বলছি আমি, নির্বাচিত হওয়ার জন্য বিএনপিতে যোগ দিয়েছে। তো বিএনপিতে যোগ দিলে বা বিএনপির টিকিট পেলেই কি নির্বাচিত হতে পারবে? এটা কতটা? না, ওইটা হলো ফারুককে বিএনপি নেয়নি, এই জন্য সে মন খারাপ করে আছে। ঠিক আছে, সুযোগ পেলে সেও যেত। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এই নারীদের প্রসঙ্গ যেটা বললেন, কিছুক্ষণ আগে একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে এনসিপি থেকে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে আপনি আন্দোলন করা। এটা শুধু নারী না, মানে 71-এর প্রশ্নে, রাজাকার, জামাত, স্বাধীনতা বিরোধী প্রশ্নে এনসিপি থেকে যারাই পদত্যাগ করবে তাদেরকে আমরা ফুল দিয়ে এখানে অভিনন্দন জানাবো। হিরো আলম ভাইয়ের বিষয়ে প্রশ্ন করে শেষ করে দেন। ঠিক আছে, আপনি বলছিলেন যে দেশ যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাক, আপনি আর কখনো নির্বাচন করবেন না, কোনো কিছু করবেন না, হঠাৎ করে নির্বাচন কেন? রাজনীতি শেষ বলে কোনো কথা না, এখান থেকে শুরু, সেখান থেকে শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। হিরো আলম ভাই আমজনতা দলে যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে। হিরো আলম ভাই বগুড়া 4 আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন। আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই। এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন, ঠিক আছে? আলম ভাই একটু হাত দিয়ে ধরতেন। না, এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে। যেহেতু খুব অল্প সময়, সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে। তো হিরো আলম ভাই, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন। এটা হলো আপনার মনোনয়নের স্মারক, সদস্য স্মারকের মতোই মনোনয়ন স্মারক, এটা আপনার কাছে রাখবেন। আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা বসেছিলাম। তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন সহযোদ্ধা আপত্তি জানান যে হিরো আলম ভাই আমাদের সংগঠনে আপনার মানে থাকা উচিত না। তো এই বিষয়ে আমরা একটা ছোট এই সময়ের মধ্যে একটা ভোটও করেছিলাম। তো আমাদের সহযোদ্ধাদের মধ্যে সম্ভবত সেখানে 15 জন ছিল না, 17 জন ছিল। আচ্ছা, 17 জনের মধ্যে 11 জন, প্রথমে 9 জন, পরবর্তীতে 2 জন যুক্ত হয়ে আরো 11 জন এই বিষয়ে সমর্থন জানায়। তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি। তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন, হাস্যকর নাটক করেন, অথবা একটু ভিন্ন সুরে গান গান। তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল। সবকিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন। সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা, হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম।
তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল তখন তো সবাই আমরা বলি যে চুরি হচ্ছে, আর আওয়ামী লীগও বলছিল যে অংশগ্রহণ না করলে আমাদের কি করা আছে। তো সেই জায়গায় শুধুমাত্র হিরো আলম ভাই অংশগ্রহণ করাতে ওইটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো, বিষয়টা এরকম না। কারণ নির্বাচন আয়োজক যারা, তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু ম্যানিপুলেট করতেছে সেটা আমরা দেখছিলাম। সুতরাং সে জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ, যে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ভোট চুরি হচ্ছে। আমরা মনে করি বগুড়া 4 আসনে উনি নির্বাচন করছেন, আমরা আশা করি এর আগে যেই রকম ভাবে উনি হেনস্থার শিকার হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, এইবার বগুড়াতে গিয়ে বগুড়াতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা বা সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা, হিরো আলম ভাই আবারও আক্রান্ত হচ্ছেন কিনা, তা সেটা একটা আবারও মানদণ্ডে রূপান্তরিত হবে। তো সেখানে যারা অপরাপর প্রতিদ্বন্দ্বী আছেন, আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন। প্রতিদ্বন্দ্বী তো থাকবেই। আমরা যদি এরকম আশা করি যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া খুব আরামে আটার ভিতর থেকে চুল বের করলে যেরকম আটা বুঝতে পারে না, সেরকম ভাবে মন মানে জয়ী হয়ে এসে সংসদে বসবেন, সেটা তো প্রত্যাশা করা ঠিক না। এমন তো প্রত্যাশা করা ঠিক না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ একজনকে বসিয়ে দিল, তাই না? এই বিষয়গুলো আমরা বিবেচনা করছিলাম। আর অনেক হাসি তামাশা হবে আমরা জানি, ট্রোল হবে আমরা জানি। আসলে আমরা আমজনতা দল গঠনের প্রক্রিয়া থেকে নিবন্ধনের প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হইলাম। এরপরে যখনই বিভিন্ন বিষয় আসে, আমাদের জায়গা থেকে লজিক্যালি আমরা সেই জায়গায় প্রোটেস্ট করাতে আমাদেরকে অনেকে হেনস্থা করে, হয়রানি করে। তো আমরা তারপরেও এই ঝুঁকিটা নিয়েছি যে হিরো আলম ভাইয়ের বিষয়ে, যেহেতু আমাদের সংগঠনের ভিতরে বিরোধিতা আছে কিছু, সেহেতু সমাজের পক্ষ থেকেও একটা বাধা আসবে, বিরোধিতা আসবে, হাস্যরস করবে। তো আমরা এই বিষয়টা দেখতে চাই, ঠিক আছে? আমরা পুরাটা ফ্লোর হিরো আলম ভাইয়ের হাতে ছেড়ে দেব। তার আগে আমাদের দলীয় প্রত্যয়ন, মনোনয়নের চূড়ান্ত প্রত্যয়ন, সেটা আমরা একটু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে দেখাতে চাই এবং ভাইয়ের হাতে তুলে দিতে চাই। আবার একটু দাঁড়াই। অনেক ধন্যবাদ। আমি পুরা বিষয়টি আমার ব্যাগটা করে দেখে, আমাদের একটা ব্যাগ আছে, একটু ব্যাগে ঢোকান, সবগুলো ব্যাগে ঢোকান, খামে ঢোকান। আমাদের পক্ষ থেকে আমরা আমজনতা দল প্রজাপতি মার্কা ছোট্ট একটা উপহার আমরা সকল প্রার্থীকেই দিয়েছি। তো হিরো আলম ভাইকেও আমরা এই উপহারটা দিচ্ছি। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আপনি আপনার এখন সবকিছু এখন আপনার সামনে, আপনি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলবেন। আপনি নির্বাচনের ঠিক 1.5 মাস আগে কেন আমজনতা দলে যোগ দিলেন, এর আগে কেন দেননি? 2 নম্বর প্রশ্ন আছে যে আপনি নির্বাচনের পরেও কি আমজনতার সাথে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন কিনা? প্রথমে আপনাকে জানাতে চাই দেরি করে কেন যোগ দিল। আমি মনে করেছিলাম নির্বাচন হবে কিনা, দেশে যেরকম গন্ডগোল একের পর এক লেগেই আছে, সেই ওরকম মনে করেছিলাম হয়তো নির্বাচন এখন হবে না। সে মনে করে দেখলো যে নির্বাচন লাস্ট পর্যন্ত নির্বাচন হয় কিনা। আজকেও দুপুর 12টা পর্যন্ত খবর আসে যে নির্বাচন কিন্তু হবে না, আরো ডেট পিছিয়ে যেতে পারে, এরকম একটা ঘটনা শুনেছিলাম। তেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কিনা হবে, দেখি না নির্বাচন সবকিছু ঠিক আছে, নির্বাচন হবে। সেই হিসেবে আমরা লাস্টের দিকে যোগ দিলাম। আর মনে মনে টার্গেট প্রথম কোন দলে যোগ দেওয়া যায়, কার সাথে নির্বাচন করে। এবার স্বতন্ত্র বাচ্চা নির্বাচন করবে না, কারণ প্রত্যেকটা বারে আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন, 4 বারে আমার মনে প্রার্থীরা বাতিল করতে, 4 বারে আমার হাইকোর্টে থেকে নিয়ে যাওয়া লাগছে। তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না, এর নিয়ম করে যে কোনো একটা দল থেকে নির্বাচন করি। সেই হিসেবে ভাই আমার দেশে সেই হিসেবে ভালো লাগছে, ভাইয়ের দল থেকে নির্বাচন করা। আর একটা কি বলছেন জানেন, নির্বাচনের পরেও কি আমজনতার সাথে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন? অবশ্যই, যেহেতু মনে করেন দলে যোগদান করেছে, দল থেকে নির্বাচন করতেছি, সেই হিসাবে মনে করেন আশা আছে যেহেতু আমাকে একসাথে সামনে আমরা একসাথে পড়ার যাতে পথ চলতে পারি আগামী দিনে।
আচ্ছা ভাই, আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীকে গানম্যান দেওয়া হচ্ছে তাদের প্রোটেকশনের জন্য। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আপনারও গানম্যানের প্রয়োজন আছে কিনা, বা সরকারের কাছে আবেদন করবেন কিনা? না, অবশ্যই আপনারা সবাই দেখেছেন আমি গান মেনতে, সেই কারণ হলো একটাই যে 4 বার নির্বাচন করেছে, 4 বারই মার খেয়েছি। আপনারা দেখেছেন, কোনোবার মার ছাড়া নির্বাচন করতে পারিনি। তো এবারে কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, যে সুষ্ঠু নির্বাচনই হবে, যে যারা মনে করেন প্রার্থীরা আছে সবাই কিন্তু ভয়ে আছে। কারণ প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আমি কোনো আশাই দেখছি না। প্রার্থীরা যদি এখন যদি বলে নির্বাচনের টাইমে আমাদেরকে সবাইকে একটা করে গানম্যান দেওয়া হোক, তার সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করেন আপনারা? প্রার্থীরা ভয়ে আছে প্রত্যেকবার। মনে করেন আপনারা এতদিন গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে, এখন আগে নির্বাচনের আগে যারা প্রার্থী করতে আমাদের আগে গানম্যানের ব্যবস্থা করেন, তাহলে অনেকে বলতেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন? আমি মনে করি যে আগে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি, কিন্তু যারা আমরা মনে করেন আপনাদের পাশে সামনে যে দাঁড়াবো কথা বলা যাবে তারাই তো ভয়ে আছে। তাই আমরা চাই যে আমাদের সরকার এমন আমাদের পরিবেশ করে দেবে যাতে গানম্যান না লাগে। আর সবাই একটু বলি তাহলে, আমাদের হিরো আলম ভাইয়ের আপনার দেখেন একটা ওনার হলো আতঙ্কের বিষয় যে সবাই যেভাবে গানম্যান চাচ্ছে, এই গানগুলোই এই বন্দুকগুলোই নির্বাচনকে অনিরাপদ করে তুলবে। উনি গানম্যান চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে না, বলছে সবাই যেন নিরাপদে নির্বাচন করতে পারে এবং গানম্যান যেন না লাগে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে বন্দুক অ্যাভেলেবল করা হচ্ছে, আমরা গতকালকেও প্রতিবাদ জানাইছি যে এইভাবে অস্ত্র যদি অ্যাভেলেবল হয়, 10টা বৈধ অস্ত্র থাকলে 100টা অবৈধ অস্ত্র ঢুকে যাবে। এই বিষয়গুলো আমরা চাই না। গণঅভ্যুত্থানের পরে অনেক অস্ত্র কিন্তু মানে পুলিশের থানা থেকে লুট হয়েছে, সেগুলো কিন্তু ফিরায় নেওয়া হয়নি। তো সেইগুলো নির্বাচনে একটা বাজে প্রভাব রাখতে পারে, কিন্তু সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো মানে উঠায় নেওয়া এবং সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেগুলোও নিয়ন্ত্রণ করা, পাশাপাশি বন্দুক প্রদানের ক্ষেত্রেও নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে যে বন্দুক, সেই বন্দুকটা যদি নাগরিকদের হাতে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তারা বন্দুকধারী নাগরিককে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমি আপনাদেরকে বলছি, যেদিন হাদি ভাইয়ের মৃত্যুর দিনে কিছু লোক সংসদ ভবন দখল করার উদ্দেশ্যে একবারে দৌড় দিল, এই লোকগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করলো, তাই না? আচ্ছা, যদি এই লোকগুলো সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতো, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতো? জাস্ট এটাই বলছি যে অস্ত্র অ্যাভেলেবল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই জীবন অনিরাপদ হয়ে পড়বে। আরেকটা বিষয় কেন গানম্যানের কথা যখন বলছে 300 মনে করেন প্রত্যেক 300 করে মনে করেন এক একটা দল করে মনে প্রার্থী দেয়, তা কতগুলো দল করে এতগুলো গান দিবে না। যাদের মাথায় তেল আছে তাদের মাথায় খালি দিবে, আপনারা একটা করে নিয়ে যান। যাদের মনে করেন রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে যাবে তাদেরকে খালি দিচ্ছে গানম্যান। কিন্তু আমরা জানো যে আমাকে যতই চাই বুঝছেন, যতই বলে যে আমাদেরকে দেন, কিন্তু আমাদের কিন্তু দিবি না। যাদের টাকা আছে তারাই গানম্যান দেবে, যাদের মধ্যে মাথায় তেল আছে তারাই পাবে। আপনারা অনেকেই বলছেন যে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন, শোনেন গানম্যান একটাও নির্বাচন সুষ্ঠু করতে চাইলে সকলের আগে নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন শক্ত থাকে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে রাম জনতা, কে গণ অধিকার, যাই কোনো মামা খালুর কোনো সুপারিশ চলবে না। অন্যায় হচ্ছে পুলিশের সামনে দেখা যায় পুলিশের গুলি করে অর্ডার থাকে, আপনি শুট করে দেন, গুলি করে দেন, দেখবেন এমনি ঠান্ডা এখানে সন্তান হেরে আপনি তা না হ্যালো ভাইয়া আমার লোক ছেড়ে দেন, তাহলে তো ওই জান রাতের বেলা রাস্তা গুলি করে মারবে। তা সকলে আগে নির্বাচন করতে গেলে আপনাদের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন তাদের হতে হবে কঠোর। যতক্ষণ করে পুলিশের আইন আপনি কঠোর নেবে, এই দেশে জনগণ নিরাপদ না। জনগণ নিরাপত্তা চাইলে আপনি অবশ্যই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন তাদের হতে হবে কঠিন, তাহলে দেশের জনগণ নিরাপদ। আমরা যারা নির্বাচনের মাঠে থাকবো তারাও নিরাপদ। গানম্যানের প্রয়োজন নাই, আপনারা অর্ডার দেন যারা সন্ত্রাসী। কারণ 4 বার আমি বাইরে থাকলে পুলিশের সামনে আমারে পুলিশ লাই থাকে, পুলিশ কয় ভাই গেট পার হবে না, আমাকে মারতেছে ঢাকা সুতো আছে গেট পার হওয়া নিছে। আদালতে গেলাম মনে করেন হলে মামলা করতে, আদালতের মধ্যে ডাকাত মারধর করতে পুলিশ চায় তাকে দেখতেছে। তাহলে পুলিশের হাতে তোমার ক্ষমতা নেই আমাকে পেটার আমাকে বাঁচানোর জন্য, তাহলে গানম্যান আমাদের কি করবে? গানম্যান কতক্ষণ পাবে? এক গানম্যান কত করা দেবে? সেই হিসেবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন করার কঠোর হতে হবে, তাহলে আমি সুষ্ঠু নির্বাচনটা আশা করতে পারি। আমি একটা 2টা প্রশ্ন একসাথে করি। প্রশ্নটা আগে করা ছিল রাষ্ট্রপ্রধান আলম হিরো আলম, তিনি আজকে আপনাদের প্রাথমিক সদস্য এবং মনোনয়ন দিলেন তিনি।
যেমনটা আপনি শুরুতে বললেন যে তার দলে অন্তর্ভুক্তি বা দলে যোগদানে আপনাদের কার্যনির্বাহী কমিটি যেটা হোক, একটা অনীহার কথা আপনি বলছেন, পরবর্তীতে সেটা আপনারা ভোটের মাধ্যমে সমাধান করছেন। এই যেহেতু শুরুতে এরকম একটা প্রস্তাব আসছে, এটা ভবিষ্যতেও থেকে যাবে কিনা সেটা একটু বলবেন, যেটা পুরোপুরিভাবে সমাধান করা গেল কিনা। এক, দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের সময় যতটা ঘনিয়ে আসতেছে, নির্বাচনী জোট হচ্ছে, আজকেও 8 দল থেকে 10 দল হলো। আপনারা যদি কোনো জোটে যান শেষ মুহূর্তে, সেক্ষেত্রে এই হিরো আলম বা আশরাফুল আলমের যে আসনটা, সেটাও আবার কোনো কারণে হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, লাস্ট প্রশ্ন কি বলছিলেন? জোটে জোটে যাই। আচ্ছা, জি, আমি বলছি, দেখুন আমরা আম জনতা দল কোনো কিছুই লুকাতে চাই না। আমাদের যারা বিরোধিতা করেছে গণমাধ্যমের কাছে আপনারা তাদের বক্তব্য নেবেন কেন বিরোধিতা করেছে, এই বিষয়েও আমাদের কোনো আপত্তি নাই। মানুষ জানুক আমাদের ভিতরে কোনো কুটিলতা কোনো জটিলতা থাকলে সেগুলো প্রকাশ পায়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, ঠিক আছে? এটা অন্তিম চরম মুহূর্ত, আমাদের মাঝে একটু বিরোধিতা হয়েছে, সেই বিরোধিতাকে আমরা নিষ্পত্তির চেষ্টা করেছি এবং আমরা চাই না আমাদের কোনো সহযোদ্ধায় অনেক রাগ নিয়ে থাকুক। আমরা চাই যে তিনিও এই সংবাদ সম্মেলন শেষে আবার সংবাদ সম্মেলন করে বিরোধিতা করুক, সেটা তো আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? সেটা আমরা, এবং সেই বিষয়ে আমাদের কোনো, আমরা এই জায়গা থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাইকে সহযোগিতা করব নির্বাচনের বিষয়ে, আমরা সেটা করছি। আমাদের দল ছোট দল, আবার হলো হিরো আলম ভাইও অনেক নিপীড়নের শিকার হয়েছে নির্বাচন করতে গিয়ে। আমাদের জাস্ট মায়া লাগছে ভাইয়ের জন্য যে ভাই নির্বাচনটা করুক। স্বতন্ত্র হইলেই 4-5 হাজার সমর্থক নিয়ে আসতে হয়, সেটা নির্বাচন কমিশন ফোন দিয়ে গোয়েন্দা সংস্থা ফোন দিয়ে ভয় দেখায়, অনেক বিষয় থাকে, পরে আদালতে যায়, একটা ভাইরাস নেই। ওই জায়গা থেকে আমাদের মনে হলো যে আমরা একটু তাকে সাপোর্ট করি, এটাই আর কি বিষয়।